প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি দুলাল চন্দ্র রায়, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর আইডিয়াল কলেজ, পার্বতীপুর, দিনাজপুর। আমি তোমাদের গত ক্লাসে উৎপাদন সম্পর্কে আলোচনা করেছিলাম। উৎপাদন কি, উৎপাদনের উপকরণগুলো কি কি এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা বাসায় সেগুলো পড়ছো এবং অনেক উপকৃত হয়েছ। আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটি হলো উৎপাদনের এই অংশ, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কি, আমরা কিভাবে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি একটি ছক ও চিত্রে আলোচনা করা যায় সেটি আমি তোমাদের মধ্যে আজকে তুলে ধরব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে জানব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কি। আসলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি হচ্ছে উৎপাদনের যে উপকরণগুলো আমরা ব্যবহার করি সেগুলো একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে যদি আমরা শ্রম ও মূলধন অতিরিক্তভাবে নিয়োগ করতে থাকি, তাহলে দেখা যাবে যে হারে আমরা শ্রম ও মূলধন বৃদ্ধি করব, উৎপাদন যদি তার তুলনায় কম হারে বাড়ে, উৎপাদনের এই প্রবণতাকেই বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন। কাজে যে বিধির মাধ্যমে আমরা প্রান্তিক উৎপাদন বিধিটি আলোচনা করব সেটাই হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমরা আরও পরিষ্কারভাবে আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য উপাদান বা উপকরণসমূহ স্থির রেখে যদি একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে আমরা শ্রম ও মূলধন নিয়োগ বৃদ্ধি করি, তাহলে উৎপাদনের পরিমাণ যদি সে তুলনায় কম হারে বৃদ্ধি পায়, উৎপাদনের এই প্রবণতাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে বিভিন্ন অর্থনীতিবিদগণ আলোচনা করেছেন সে সম্পর্কে। অধ্যাপক মার্শাল তিনি বলেছেন যে ভূমি চাষে বর্ধিত পরিমাণ মূলধন ও শ্রম নিয়োগ করলে উৎপাদন সাধারণত আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি পায়। তাহলে উৎপাদন আমরা দেখলাম যে ভূমি ও শ্রম যে হারে আমরা উৎপাদন কাজে ব্যবহার করি, তাহলে মোট উৎপাদন যদি তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়, এই উৎপাদনের এই প্রবণতাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আলোচনা করব এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কয়েকটি অনুমতি সত্ত্বের উপর নির্ভর করে। এই অনুমতি সত্ত্বসমূহ আমি আজকে আলোচনা করব। প্রথমেই উৎপাদন উপকরণ পরিবর্তনযোগ্য। উৎপাদন উপকরণ পরিবর্তনযোগ্য। দ্বিতীয়ত, তাহলে আমরা আলোচনা করলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কয়েকটি সত্ত্ব, তার মধ্যে প্রথমটি হচ্ছে উৎপাদন উপকরণ পরিবর্তনযোগ্য। তারপরে হচ্ছে ভূমির পরিমাণ স্থির। তৃতীয়ত, মূলধন ও শ্রম পরিবর্তনীয়। মূলধন ও শ্রম পরিবর্তনীয়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রান্তিক উৎপাদন উপকরণের যে আমাদের অনুমতি সত্ত্ব, তার মধ্যে তৃতীয়টা আলোচনা করলাম। এখন চতুর্থ নম্বর যেটা সত্ত্ব রয়েছে সেটা হচ্ছে পরিবর্তনীয় উপকরণ একক সমূহ সমজাতীয়। পরিবর্তনীয় উপকরণ সমূহ পরিবর্তনীয় উপকরণ
উপকরণ সমূহ, পরিবর্তনীয় উপকরণ সমূহ একক সমজাতীয়, সমজাতীয়, পরিবর্তনীয় উপকরণ সমূহ একক সমজাতীয়। 5 নম্বর উৎপাদন কলাকৌশল, উৎপাদন কলাকৌশল, উৎপাদন কলাকৌশল, উৎপাদন কলাকৌশল স্থির, উৎপাদন কলাকৌশল স্থির। 6 নম্বর স্বল্পকালীন সময় বিবেচ্য, স্বল্পকালীন স্বল্পকালীন সময় বিবেচ্য। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখতে পাই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি এই 6টি শর্তের উপরে নির্ভর করে প্রতিষ্ঠিত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই প্রান্তিক উৎপাদনের যে বিধিটি, সেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটির এই শর্তগুলো অবশ্যই পড়াশোনা করবে, ভালোভাবে মনে রাখবে। এগুলো তোমাদের সৃজনশীল, জ্ঞানমূলক বা অনুধানমূলক প্রশ্নে আসে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা আলোচনা করব এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি একটি ছকে বা তালিকা কিভাবে আমরা দেখাইতে পারি। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি একটি ছকে আমরা দেখাইতে পারি যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক বিধিটির ছক এইরূপ। ছকের মধ্যে দেখা যায় কয়টা অংশ? 1, 2, 3, 4, 5টি অংশ। প্রথমে সংমিশ্রণ, জমির পরিমাণ, সংমিশ্রণ, জমির পরিমাণ, মূলধন ও শ্রম, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন। এখানে প্রথম সংমিশ্রণে যখন প্রথম সংমিশ্রণ বা সংমিশ্রণে জমির পরিমাণ হচ্ছে 3 একর। এখানে জমির পরিমাণ নির্দিষ্ট। শিক্ষার্থীবৃন্দ, আমি যেটা আলোচনা করেছি সংজ্ঞাতে, যে নির্দিষ্ট পরিমাণ জমি, অর্থাৎ এখানে 3 একর জমি। এই 3 একর জমিতে যদি আমরা 5,000 টাকা প্রথম বর্ষে 5,000 টাকা শ্রম ও মূলধন নিয়োগ করি, তাহলে মোট উৎপাদন হচ্ছে 200 মণ। 200 মণ ধান বা পাট যেটাই বলো, 200 মণ ধানে ধরি। তার এখানে প্রান্তিক উৎপাদনও 200 মণ। সংমিশ্রণ, অর্থাৎ পরের বৎসরে যদি আমরা ওই জমির পরিমাণ একই বা 3 একর জমিতেই আমরা মূলধন ও শ্রমের নিয়োগের পরিমাণ যদি বৃদ্ধি করি, তাহলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হয় 350 মণ। আবার এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে এই 350 মণ থেকে আগের 200 মণ বিয়োগ করতে হবে, তাহলে 150 মণ হচ্ছে প্রান্তিক উৎপাদন ধান। তৃতীয় বৎসরে যদি আমরা দেখতে পাই সংমিশ্রণে 3 একর ওই জমির পরিমাণ নির্দিষ্ট, এখানে শ্রম ও মূলধনের পরিমাণ শুধু বৃদ্ধি করা হচ্ছে। শ্রম ও মূলধনের পরিমাণ যদি 15,000 টাকা আমরা নিয়োগ করি, তাহলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে হয় 450 মণ। 450 মণ। এখানে 450 মণ থেকে 350 মণ যদি বিয়োগ করি, তাহলে আমাদের 100 মণ ধান, এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। পরের বছর চতুর্থ বছরে যদি ওই একই পরিমাণ জমিতে সংমিশ্রণে 3 একর জমিতে 20,000 টাকা যদি শ্রম ও মূলধন নিয়োগ করা হয়, তাহলে মোট উৎপাদন হবে 500 মণ। এবং এখান থেকে প্রান্তিক উৎপাদন আমরা বের করতে পারি। প্রান্তিক উৎপাদনের পরিমাণ হচ্ছে 500 মণ থেকে 450 মণ যদি আমরা বিয়োগ করি, তাহলে 50 মণ হচ্ছে প্রান্তিক উৎপাদনের পরিমাণ। ও শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে ভূমি ও শ্রমের নির্দিষ্ট পরিমাণ জমিতে মূলধন ও শ্রমের পরিমাণ যতই নিয়োগ করতেছি, যতই নিয়োগের পরিমাণ বাড়াচ্ছি, কিন্তু মোট উৎপাদনের পরিমাণ বাড়তেছে, কিন্তু তুলনামূলক কম হারে বাড়তেছে। কিন্তু প্রান্তিক উৎপাদনের পরিমাণ দেখো, প্রথম বছরে 200 মণ, তারপরে বছর 150 মণ, তারপরে বছর হচ্ছে 100 মণ, তারপরে বছর 50 মণ। এ থেকে আমরা বুঝতে পারি যে প্রান্তিক উৎপাদনের পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এ বিষয়ে বুঝতে পারতেছো যে এখানে প্রান্তিক উৎপাদন বিধিটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে 200 মণ থেকে 150 মণ, 100 মণ এবং 50 মণ, অর্থাৎ উৎপাদনের পরিমাণ, আমাদের প্রান্তিক উৎপাদনের পরিমাণ ক্রমশ কমে যাচ্ছে। এ থেকে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে
আমরা শ্রম ও মূলধনের পরিমাণ যতই নিয়োগ করি না কেন মোট উৎপাদন বাড়বে ঠিকই, কিন্তু প্রান্তিক উৎপাদনের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে। এভাবে কমে যেতে যেতে এমন এক সময় আসবে যখন প্রান্তিক উৎপাদনের পরিমাণটা হবে শূন্য। তবে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই ক্রমহ্রাসমান মানে প্রান্তিক উৎপাদন বিধিটি একটি চিত্রের সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করব। এই চিত্র সাহায্যে এখানে দেখো, এই চিত্রটি দেখো তোমরা, যে আমরা ও এক্স অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ বসাইয়েছি বা দেখানো হয়েছে, এবং ও ওয়াই অক্ষে আমরা দেখাইয়েছি মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের পরিমাণ। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা মূলধন ও শ্রম যেহেতু আমরা এই ভূমি অক্ষে অর্থাৎ ও এক্স অক্ষে আমরা দেখানো হয়েছে, এখানে প্রথমে ভূমির পরিমাণে যেহেতু ও এক্স অক্ষে মূলধন শ্রম দেখানো হয়েছে, প্রথম বর্ষে 5,000 টাকা, তারপরে 10,000 টাকা, তারপরে বছর 15,000, তারপরে 20,000 টাকা ভূমি ও শ্রমের পরিমাণ দেখানো হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আর লম্ব অক্ষে আমরা দেখিয়েছি মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের পরিমাণ। আমাদের প্রথম বৎসরে দেখো মোট উৎপাদনের পরিমাণ কত হয়েছিল? 200 মণ। এই যে 200 মণ, এই 200 মণ থেকে একটা যদি আমরা লম্ব টানি এই 5,000 টাকা এবং 200 মণে, তাহলে এখানে একটা আমরা সমন্বয় বিন্দু এখানে পাচ্ছি। এই যে 200 মণের একটি ডান দিকে যাবে এবং 500 মণ থেকে উপরে যাবে। এখানে এই বিন্দুতে একটি আমরা এই একটা বিন্দু পাই। এই বিন্দুটা হচ্ছে আমাদের মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের প্রথম বিন্দু। তারপরে বিষ সংমিশ্রণে, এই যে বিষ সংমিশ্রণ, এই বিষ সংমিশ্রণে দেখা যায় মোট উৎপাদনের পরিমাণ 350 মণ। তাহলে মোট উৎপাদনের পরিমাণ 350 মণ। এখান থেকে একটি লম্ব টানলে আবার 10,000 টাকা, অর্থাৎ 10,000 টাকা খরচ হয়। 10,000 টাকার ভূমি শ্রমের এখান থেকে যদি আমরা লম্ব টানি, তাহলে এখানে বি বিন্দুটা পাবো। এই বি বিন্দুটি হচ্ছে একটি আমাদের মোট উৎপাদনের সংমিশ্রণ সূচক বিন্দু। তৃতীয়ত দেখা যায় 15,000 টাকা খরচ করে আমাদের 15,000 টাকা শ্রম ও মূলধন খরচ করে মোট উৎপাদনের পরিমাণ হয় 450 মণ। তাহলে 450 মণ থেকে একটি লম্ব ডান দিকে এবং 15,000 টাকা থেকে লম্ব যদি আমরা উপরের দিকে টানি, তাহলে সি একটি বিন্দু পাবো। এভাবে ডি সংমিশ্রণটা পাবো যখন আমাদের মোট উৎপাদনটা হচ্ছে 500 মণ এবং 20,000 টাকা খরচে, এটা দুইটা যদি আমরা লম্ব টানি, তাহলে ডি সংমিশ্রণ বিন্দুটি আমরা পাবো। এখন এ বি সি বিন্দুটি আমরা যোগ করি। এ বি সি এবং ডি বিন্দু যদি যোগ করি, ডি বিন্দু যোগ করে আমরা কি পাবো? টিপি, অর্থাৎ মোট উৎপাদন পাবো। টিপি রেখা পাই। এটাই হচ্ছে মোট উৎপাদন রেখা। তাহলে মোট উৎপাদন রেখা বা মোট উৎপাদন যে আমাদের কিভাবে পাওয়া যায় আমরা এটা শিখলাম। এখন প্রান্তিক উৎপাদন, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি কিভাবে আমরা এখানে আলোচনা করতে পারি। এই মোট উৎপাদনের পরে প্রান্তিক উৎপাদন আমাদের প্রথমে কত? 200 মণ। তাহলে 200 মণ, তাহলে এই 200 মণ আমরা কীভাবে পেয়েছিলাম? এই 5,000 এখান থেকে 5,000 টাকা খরচ করে, তাহলে এই 200 মণ আর 5,000 টাকা খরচ করে আমরা আবার ওই এ বিন্দুটি পাইলাম। তাহলে এখানে এ বিন্দু, তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে 150 মণ। তাহলে 150 মণ মানে নিচের দিকে চলে আসলো। তাহলে 150 মণ কোন এককে পেয়েছি? 10,000 টাকা খরচ করে। তাহলে এই 10,000 টাকার উপরে যদি আমরা লম্ব টানি, তাহলে এই 150 মণ থেকে তাহলে বি ড্যাশ একটি বিন্দু পাবো। এভাবে পরের আমাদের উৎপাদন কমে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদনে দেখা যায় তৃতীয়ত 100 মণ। তাহলে 100 মণ কীভাবে পাইলাম? 100 মণ থেকে একটি বিন্দু আমরা যদি লম্ব টানি, তাহলে এখানে সি বিন্দু পাবো, সি ড্যাশ বিন্দু। এবং 50 মণ থেকে যদি আমরা ডান দিকে একটি লম্ব টানি এবং এখানে খরচ হয় কত? 20,000 টাকা। এখানে দুটি লম্ব টানলে আমরা পাবো ডি ড্যাশ বিন্দু। এইভাবে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, এ বি সি ডি বিন্দুগুলো
বিন্দুগুলো যোগ করে আমরা কি পাইলাম? আমরা পাইলাম এমপি রেখা, অর্থাৎ প্রান্তিক উৎপাদন রেখা। এটা এইভাবেই প্রান্তিক উৎপাদন রেখা পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা কিভাবে কর্মরাজমানের প্রান্তিক উৎপাদন রেখাটি পাইলাম, এভাবে তোমরা অবশ্যই কর্মরাজমান প্রান্তিক উৎপাদন রেখাটি অঙ্কন করার চেষ্টা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ জমিতে যদি আমরা শ্রম ও মূলধনের পরিমাণ আমরা নিয়োগটা বৃদ্ধি করতেই থাকি, তাহলে মোট উৎপাদন বাড়ে, কিন্তু একটি নির্দিষ্ট সময়ের পরে মোট উৎপাদনটাও ক্রমে কমে যাবে এবং প্রান্তিক উৎপাদন প্রথম বছরের পর আস্তে আস্তে কমে আসবে। এটাই হচ্ছে কর্মরাজমান প্রান্তিক উৎপাদন বিধির অন্যতম একটি বৈশিষ্ট্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই বিষয়গুলো পড়াশোনা করবে এবং এটা আমরা যতই তোমাদেরকে ভিডিও ক্লাসে ভালোভাবে দেখার চেষ্টা করি, তোমরা অবশ্যই বাসায় ভালো করে বই পড়বে এবং এই চিত্রটি অঙ্কন করার চেষ্টা করবে। তোমাদের মূল যে বিষয়টি হচ্ছে, এটা বই থেকেই তোমরা ভালো করে পড়িও এবং বোঝার চেষ্টা করিও। তোমাদের এটা সৃজনশীল প্রশ্নে আসে, কাজেই ভালো করে করার চেষ্টা করিও। শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আমার ক্লাস এখানে শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।